আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছে কামরুন্নাহা রবি। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। টি-20তে ওমানকে হারিয়ে সুপার 10-এ টাইগাররা, ধর্মশালায় তামিম ইকবালের রেকর্ডের ঝড়। টাকা চুরির ঘটনা গোপন রাখায় বিরক্ত অর্থমন্ত্রী। এর ধৃষ্টতার জন্য বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। 4 সদস্যের কমিটি গঠন। কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহযোগিতার আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের। যুক্তরাজ্যের সব শর্ত পূরণ হয়েছে দাবি বিমানমন্ত্রীর। কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র চলছে, শুরু হয়েছে চাটুকার মোসাহেবদের দৌড়ঝাঁপ, বললেন গয়েশ্বর। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। ধর্মশালায় 54 রানের জয়ে সুপার 10-এ জায়গা করে নিল বাংলাদেশ। সেই সাথে টি-20 বিশ্বকাপের সুপার 10-এ ওঠার অঘোষিত ফাইনালে উঠে তামিম ইকবালের রেকর্ডের ঝড়। বাংলাদেশের পক্ষে টি-20-তে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন এই ড্যাশিং ব্যাটসম্যান। ধর্মশালায় যতই বৃষ্টি আর ঠান্ডার প্রকোপ থাকুক, সময়টা এখন বসন্তকাল। বসন্ত হাওয়া আর কারো গায়ে লাগুক আর নাই লাগুক, তামিম ইকবালের গায়ে ঠিকই লেগেছে। টি-20 বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নতুন করে নিজেকে চেনাচ্ছেন এই ড্যাশিং ব্যাটসম্যান। তার ব্যাটের মাদলে এখন ছন্দময় বাংলাদেশ। প্রতিপক্ষের জন্য যা হচ্ছে কালবৈশাখী ঝড়। টানা 3 ম্যাচে হাসলো তামিমের উইলো। ওমানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি কাগজে কলমে বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। এই হিসেবটাই মাথায় নিয়ে মাঠে নামলেন সৌম্য সরকার। 22 বলের খরচায় তার ব্যাট থেকে এসেছে মাত্র 12। 16টি বলে কোনো রানের দেখাই পাননি সৌম্য। তবে অন্য প্রান্তে তামিম ছিলেন। সৌম্যের বিদায়ের পরই পাল্টে গেল ম্যাচের চিত্র। তামিমের অপর প্রান্তে সাব্বির রহমান। তাদের ব্যাটের তাণ্ডবে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা ওমান বোলারদের। তামিমের এক একটি রান রেকর্ড বইয়ে যোগ করেছে এক একটি নতুন অধ্যায়। 11 রান করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টপকে যান 20 ওভারের ক্রিকেটে 1000 রানের মাইলফলক। আর 2 রান যোগ হতেই উঠে পড়েন আসরে সর্বোচ্চ রানের আসনে। টুর্নামেন্টে 200 রানের মাইলফলকও টপকালেন হেসে খেলেই। বাংলাদেশের প্রথম টি-20 সেঞ্চুরি পেতে তামিম খরচ করলেন 60 বল। অপরাজিত 103 রানের ইনিংসে 10-4-এর সঙ্গে 5টি ছক্কা। সবচেয়ে বেশি রান, সেরা ইনিংস। দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন আগে থেকেই। এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণেও দেশের সেরা হলেন তামিম। তামিমের আলোয় কিছুটা ঢাকা পড়েছেন সাব্বির রহমান রুম্মন। 26 বলে 44 রানের ইনিংসে বলকে মাঠছাড়া করেছেন 6 বার। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা সাকিব আল হাসানও সুযোগ পেলেন নিজেকে ঝালিয়ে নেয়ার। তাই তো প্রথম 10 ওভারে যে বাংলাদেশের সংগ্রহ ছিল 70, শেষ 10 ওভারে সেখানে টাইগাররা 110 রান তুলে মোট 180 রান করে মাঠ ছাড়ে। এই রান টপকানোই সহজ ছিল না ওমানের জন্য। বৃষ্টির বাগড়ায় সেই চেষ্টারও সুযোগ পায়নি ওমান। 2 দফা বৃষ্টিতে খেলা হলো 12 ওভারের। তাতেই ওমানের 9 উইকেটের পতন। আসলে ওমান নয়, টাইগার বোলাররাই সুযোগ হারালো নিজেদের ঝালিয়ে নেয়ার। কোনো রকম বাধা ছাড়াই টি-20-র মূল পর্বে উঠে গেল বাংলাদেশ। মনির হোসেন খান, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক। $8.10 কোটি রিজার্ভ চুরির ঘটনা মাসখানেক সরকারের কাছে গোপন রাখার বিরক্ত অর্থমন্ত্রী। এই ধৃষ্টতার জন্য বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সাবেক গভর্নর ফরাসউদ্দিন মনে করেন, ডলার চুরির তথ্য গোপন রাখা ক্ষমার অযোগ্য অপরাধ। এদিকে ডলার চুরির ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের $8.10 কোটি চুরি করে নিয়ে গেছে হ্যাকাররা, যার $4.60 কোটি ফিলিপাইনের ক্যাসিনো ঘুরে চলে গেছে হংকংয়ে। চাঞ্চল্যকর এই ঘটনা গেল 5 ফেব্রুয়ারি ঘটলেও সরকার জেনেছে মাসখানেক পরে। ডলার চুরির বিষয়ে রবিবার প্রায় 3 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সচিব ডক্টর এম আসলাম আলম জানালেন, ঘটনা তদন্তে কাজ করছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। ৬৮,০০০ ফেরত পাওয়া গেছে আর বাকিটি ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে গেছে। বাংলাদেশ ব্যাংক থেকে এটা আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। 23শে ফেব্রুয়ারি আমরা বোর্ড মিটিং করেছি, সেই বোর্ড মিটিংয়েও এটা ওঠেনি। অডিট কমিটিরও আমি 2টো মিটিং করেছি, এটাতে তারা বিষয়টা আনেনি। কেন করেনি সেটা জিজ্ঞেস করেছি, তো তারা এখন বলছে যে তারা ইনভেস্টিগেশন করে পুরো চিত্র নেওয়ার চেষ্টা করছে।
হ্যাকড হওয়া ডলারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানলেও ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান জানান 2 সপ্তাহের মধ্যে সব বিষয় খোলাসা হবে, তবে ডলার ফেরত পেতে সময় লাগবে অনেক। মাসখানেক আগে ডলার চুরি হলেও সাথে সাথে সরকারকে কেন জানানো হয়নি বিষয়টি? জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থেই এই গোপনীয়তা। বাংলাদেশ ব্যাংক থেকে হয়েছে কিনা বাইরে থেকে হয়েছে সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার, এবং ইনভেস্টিগেশনটা শেষ হলে আমি জানতে পেরেছি আরও 2 সপ্তাহের মতো সময় লাগবে। সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন জানান, ডলার চুরির তথ্য গোপন করা চরম অন্যায়। এটা না করে থাকলে আমার মনে হয় এটা একেবারেই অমার্জনীয় একটা অপরাধ। এটা কারণ বাংলাদেশ ব্যাংক যত স্বাধীনই হোক, এইরকম স্বাধীন না যে এই যে রিজার্ভ বলে যে বড় সম্পদটা, যেটা জনসাধারণের সম্পদ, সরকার এটার মালিক জনসাধারণের পক্ষে এবং বাংলাদেশ ব্যাংক মাত্র এটার তত্ত্বাবধায়ক। এদিকে অর্থমন্ত্রী মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির বিষয়টি দীর্ঘদিন গোপন করা মারাত্মক ধৃষ্টতা। We did not know of it till the 6th of February for the reasons that 4th, 5th, 6th were holidays. There the Bangladesh had the audacity not to inform me to protect the secrecy and their work. I am certainly going to take action. বিষয়টি খোলাসা করতে শিগগিরই গণমাধ্যমে বিবৃতি দেবেন অর্থমন্ত্রী। গভর্নর ডক্টর আতিউর রহমান দিল্লি থেকে ফিরলে ডলার চুরির বিষয়ে মঙ্গলবার জরুরি বৈঠক বসবে অর্থ মন্ত্রণালয়। সেদিনই নতুন সিদ্ধান্ত আসতে পারে, পাওয়া গেছে এমন ইঙ্গিত। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে অর্থ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক চাইলে তদন্তে সহায়তা করতে গোয়েন্দা সংস্থা প্রস্তুত আছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। রবিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে টিভির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মনিরুল ইসলাম আরও বলেন, অর্থ চুরির ঘটনায় আইনগতভাবে তাদের কাছে এখন কোনো সহায়তা চাওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংক চাইলে তদন্তে আগ্রহী গোয়েন্দারা। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে অর্থ জালিয়াতির ঘটনায় 3 বিদেশি সহ 6 থেকে 7 জনকে শনাক্ত করার কথা জানান তিনি। ইন্টারপোলের মাধ্যমে জালিয়াতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মনিরুল ইসলাম। এদিকে মানসিক জটিলতা থেকে বনশ্রীতে 2 সন্তানকে তাদের মা জেসমিনি হত্যা করেছে বলে জানান তিনি। তৃতীয় দফায় অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক। রবিবার গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় দফায় ইউপি নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে তৃতীয় দিনের মতো এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবারও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এ সময় 712টির মধ্যে 150 জন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত হয়। এর আগে গত বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত হয় 250 জন প্রার্থীর বিষয়ে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ইউপি নির্বাচন হবে আগামী 23 এপ্রিল। বাংলাদেশের পণ্য সরাসরি পাঠানোর উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহযোগিতার আশ্বাস রবিবার দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। আর নিরাপত্তা নিশ্চিন্তে যুক্তরাজ্যের সব শর্তই সরকার পূরণ করেছে বলে দাবি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের। কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা ঘাটতির অভিযোগে গত 19 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য নিতে প্রথমে নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া। পরে নিরাপত্তা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয় সিভিল এভিয়েশন। তারপরও কার্গো বিমান পরিবহনে নিরাপত্তা আন্তর্জাতিক মানের নয় অভিযোগে মঙ্গলবার বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য নিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এ নিয়ে বিমান পরিবহন মন্ত্রীর সাথে রবিবার সচিবালয়ে বৈঠকের কথা ছিল ব্রিটিশ হাইকমিশনারের। অনিবার্য কারণে সেটি বাতিল করে বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতার কথা জানান বিমানমন্ত্রী। তারা পলিটিক্যালি মনে করে বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার অফ ইউকে, সুতরাং এই ক্ষেত্রে এর যে পলিটিক্যাল ফলআউট আছে তারা ভালো করে জানেন, সে কারণেই প্রধানমন্ত্রী নিজে অগ্রসর হয়ে চিঠি দিয়েছেন। এর আগে সচিবালয়ে বিমানমন্ত্রী জানান, নিরাপত্তার বিষয়ে যুক্তরাজ্যের শর্ত পূরণ করেছে বাংলাদেশ। তারা লাস্টলি তাদের ন্যাশনাল সিকিউরিটি যে ভদ্রলোক এসেছিলেন তিনি এসে যে আমাদের কাছে 4টা প্রস্তাব দিয়ে গেছেন, আমরা প্রত্যেকটা গ্রহণ করে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা জনবল বৃদ্ধি করেছি, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, আমরা স্নিফিং ডগ দিয়েছি, সহজে কেউ ঢুকতে পারছে না সেটার ব্যবস্থা করেছি। ট্রেনিং দানের জন্য আমরা লোক নিয়োগ করেছি, তাদেরই লোক, তারা যে সাজেস্ট করেছেন তাদের লোকই নিয়োগ করেছি এবং তারা ট্রেনিং দিচ্ছেন। ইতিমধ্যে 15 জনের ট্রেনিং হয়ে গেছে, আরও 15 জনের ট্রেনিং শুরু হচ্ছে। সব ব্যবস্থাই আমাদের করা আছে। যুক্তরাজ্যে সরাসরি যাত্রী পরিবহনের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই বলে জানান রাশেদ খান মেনন। আমার তরফ থেকে কোনো ঘাটতি আছে বলে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির কাউন্সিল নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নয়াপল্টনে রবিবার মওলানা ভাসানী মিলনায়তনে মহানগর বিএনপির যৌথ সভায় ১৯ মার্চের কাউন্সিল সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন নেতারা। সেই সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ পেতে চাটুকার মোসাহেব নিষ্ক্রিয়দের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যারা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, নেতৃত্বে তাদেরই বেছে নেওয়া হবে। কাউন্সিলে তৃণমূল নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের তৃণমূলের নেতাকর্মীরা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, স্বাধীনতার পর এমন আন্দোলন কেউ গড়ে তুলতে পারেনি। কিন্তু ঢাকা মহানগর তৃণমূলের সেই আন্দোলনকে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছিল। জঙ্গিবাদে সহযোগিতা করতেই জাসদ ভেঙে নতুন কমিটি করা হয়েছে, অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। অন্যদিকে মঈনুদ্দিন খান বাদল বলেছেন, দলীয় প্রধান হাসানুল হক ইনুর আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতাই দল ভাঙনের জন্য দায়ী। তবে দুপক্ষই দাবি করেছে তারা 14 দলের জোটে থাকবে। জাতীয় কাউন্সিলে কমিটি গঠনকে কেন্দ্র করে আবারও ভাঙল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেন দলের শীর্ষ নেতারা। রবিবার এক সংবাদ সম্মেলনে নুরুল আম্বিয়া নেতৃত্বাধীন নতুন কমিটির নেতারা ব্যাখ্যা করেন দল থেকে বের হয়ে আসার কারণ। স্বেচ্ছাচারিতা, ক্ষমতার মদমত্ত প্রমত্ততার প্রদর্শনী এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে। আগে তো এই আচরণ দেখিনি। এই আচরণ তো আমরা লক্ষ্য করছি মন্ত্রী হওয়ার পরে, এবং যতবার এই সংগঠনে মন্ত্রী হয়ে মাথা খারাপ হয়েছে ততবার কিন্তু সংগঠন ভেঙে গেছে। অবৈধ অর্থের জৌলুসে আর কোনো দলে কিছু করা যেতে পারে কিনা আমি জানি না। জাতীয় সমাজতান্ত্রিক দল এই ধরনের কোনো আচরণ মেনে নেয়নি, এবারও মেনে নেয়। এখানে জমিদারতন্ত্র কায়েম করার কোনো সুযোগ নেই। কেউ যদি করেন, করে দেখতে পারেন 2 দিন, এবং অল্প কয়েকদিনের মধ্যে সেই শিক্ষা উনি পেয়ে যাবেন। এদিকে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, দলের সিদ্ধান্তের বাইরে পাল্টা কমিটি গঠনতন্ত্র বিরোধী। রহস্যজনক কায়দায় দলের ভিতরে বিশৃঙ্খলা তৈরির মধ্য দিয়ে মহাজোটের সরকারের বিরোধী জঙ্গিবাদীদের সহযোগিতা করার জন্যে তারা এই ভূমিকা রেখেছে। জাসদ তার জন্মলগ্ন থেকেই এ ধরনের অনেক সংকট মোকাবেলা করেছে, কিন্তু আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই সংকট বারবার জাসদকে শক্তিশালী করেছে। দুই পক্ষের নেতাদেরই দাবি, বেশিরভাগ নেতাকর্মীরা আছেন তাদের পাশে। পাশাপাশি সরকারি জোটে থাকার ঘোষণাও বিভক্ত নেতাদের। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। সমঝোতা সড়ক শোয়ের পর কর্মী নেয়া বন্ধের বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিলেও আনুষ্ঠানিকভাবে তা বাংলাদেশকে জানায়নি মালয়েশিয়া সরকার। দেশের এমন আচরণকে স্বেচ্ছাচারিতা বলে মন্তব্য করেছেন জনশক্তি বিশেষজ্ঞরা। কারো কারো মতে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের নীরবতাও বিভ্রান্তি সৃষ্টি করেছে। G2G+ বা সরকারি ও বেসরকারি মাধ্যমে 15 লাখ কর্মী নেওয়ার বিষয়ে গেল 18 ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে মালয়েশিয়া। এর একদিন পর সেদেশের উপপ্রধানমন্ত্রী সেনা সদস্যদের সাথে এক অনুষ্ঠানে জানান, বাংলাদেশ সহ অন্য কোনো দেশ থেকে কর্মী নেবে না তারা। মাসখানেক পার হলেও এ নিয়ে বাংলাদেশকে কোনো ব্যাখ্যা দেয়নি মালয়েশিয়া। উল্টো শনিবার তাদের মন্ত্রিসভায় বাংলাদেশ সহ বিদেশি কর্মী না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। ঘোষণা দেওয়ার সাথে সাথেই আবার সেটা তাদের দেশের সিভিল সোসাইটির চাপের মুখে এটাকে উইথড্র করা, এবং আসলেই শ্রমিক প্রয়োজন কিনা এগুলোর কোনো বিচার বিশ্লেষণ আগে না করা, প্রতিটা ব্যাপারই মালয়েশিয়ান সরকারের যে এই জায়গাটায় একটা ব্যবহারটা, যে একটা বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতি একটা দায়িত্বহীন ব্যবহার, এটা যেন সেরকমই মনে হচ্ছে আমার কাছে। কার্যত আমরা সম্পূর্ণভাবে গ্রহণকারী দেশের উপরে, তাদের ভিমসের উপরে নির্ভরশীল। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তা স্থগিত করার বিষয়ে সরকারের নীরবতারও সমালোচনা করেন বিশেষজ্ঞরা। আসলে কি আমাদের এই কর্মী প্রেরণের চুক্তিটি কি আসলেই বলবৎ আছে কিনা, এটি বাতিল হয়েছে কিনা, আমাদের যে 14-15 লক্ষ কর্মীরা যারা রেজিস্ট্রেশন করেছে এই মালয়েশিয়া যাওয়ার জন্য, তারা আরও অপেক্ষা করবে কিনা, বা নতুনভাবে এই B2B চুক্তি স্বাক্ষর হওয়ার পরে যে কর্মীরা তাদের আগ্রহ প্রকাশ করে নতুনভাবে পাসপোর্ট তৈরি করেছে, যাওয়ার জন্য টুকটাক প্রশিক্ষণ গ্রহণ করছে, তারা কি করবে, এই একটা গাইডলাইন কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে আসা দরকার, যেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইনি। এদিকে দেশটির মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও জানা গেছে, মালয়েশিয়া এবারও কিছুই জানায়নি বাংলাদেশকে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে।
রাজধানীর মাতুয়াইল থেকে জেএমবির ময়মনসিংহের আমির হোজাইফা আকন্দ সহ 5 সদস্য গ্রেপ্তার। আঙ্কারায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 32 জন নিহত, শতাধিক আহতের অনেকের অবস্থায় গুরুতর। মাতুয়াইলের বাগবাড়ি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। এ সময় ওই বাসা থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় বলে জানানো হয়। মিডিয়া উইংয়ের পরিচালক সাংবাদিকদের বলেন, গ্রেফতার জেএমবির সদস্যদের মধ্যে ময়মনসিংহ জেলা জেএমবির আমির হোজাইফা আকন্দ রয়েছে। তার কাছ থেকে 2014 সালে ত্রিশালে জেএমবি সদস্য ছিনতাইয়ের ঘটনার তথ্য পাওয়া যেতে পারে। কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের দাফন আজ। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী কবি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য কবি রফিক আজাদের মরদেহ আজ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে আরও 1 ঘণ্টা রাখা হবে বাংলা একাডেমিতে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে এই গুণী কবিকে। বাংলা সাহিত্যে অবদানের জন্য দেশের খ্যাতনামা এই কবি রফিক আজাদ ভূষিত হয়েছেন 21শে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ছাড়াও নানা সম্মাননায়। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের রাজধানী আঙ্কারার গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 32 জন, আহত শতাধিক। এদের অনেকের অবস্থা গুরুতর। রবিবার স্থানীয় সময় রাত 8টার দিকে কিজিলের গুভেন পার্ক এলাকায় ভয়াবহ এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। হামলার দায় স্বীকার করেনি কেউ, তবে দায়ী করা হয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে বা এর সহযোগী সংগঠনগুলোকে। হামলার নিন্দা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জানিয়েছেন, নিরাপত্তা কর্মীদের কাছে কোণঠাসা হয়ে বেসামরিক নাগরিকের উপর হামলা চালাচ্ছে সন্ত্রাসী সংগঠনগুলো। এ নিয়ে গত অক্টোবর থেকে শহরটিতে এ পর্যন্ত 3টি ভয়াবহ হামলার ঘটনা হলো। গত মাসে সেনাবাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 29 জন নিহত হয়। শহরটিতে হামলার ব্যাপারে আগে থেকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। এবার ক্লিমন খেলার সংবাদ। রবি ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতায় সেরা পেসার নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের এবাদত হোসেন। মেয়েদের বিভাগে ঘণ্টায় 100 কিলোমিটার গতি তুলে সেরা হয়েছেন গোপালগঞ্জের পূজা চক্রবর্তী। রোববার চূড়ান্ত বাছাইয়ে 23 জন থেকে সেরা 10 বোলারকে বেছে নেওয়া হয়। এছাড়াও শারীরিক ত্রুটি রয়েছে এমন 2 জন ফাস্ট বোলারকেও নির্বাচন করা হয়। সর্বোচ্চ গতিতে বল করে স্পিড স্টার পুরস্কার জিতেছেন এবাদত হোসেন। অনুশীলন ঘণ্টায় 139 কিলোমিটার বেগে বল করতে সক্ষম হলেও চূড়ান্ত বাছাইয়ে 135 কিলোমিটার গতিতে বোলিং করে এ পুরস্কার জেতেন এবাদত। সঠিক লাইন লেন্থে বোলিং করে মোস্ট কনসিস্টেন্ট ফাস্ট বোলারের স্বীকৃতি পেয়েছেন মুজিবুর রহমান। এছাড়া বলের বৈচিত্র্য ও সুইং থাকায় বেস্ট ভ্যারিয়েশন ফাস্ট বোলারের স্বীকৃতি পান সুলতান হোসেন। 3 জন মেয়ের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে বল ছুড়ে বিজয়ী হয়েছেন পূজা চক্রবর্তী। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিসিবির সহ সভাপতি মাহবুব আনাম, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, কোচ সার্ভার ইমরান ও পেসার রুবেল হোসেন। প্র্যাকটিস করতে হবে আমরা ভালো করে। প্র্যাকটিস বেশি করতে পারি নাই, তারপরও যতটুকু করছি আমার এতে দুঃখ নাই, ভালো উঠছে, কিন্তু আরও বেশি করে ভালো করার চেষ্টা করতে হবে। প্রথম টার্গেট আমি ন্যাশনাল টিম পর্যন্ত যাব, এটা আমার চেষ্টা থাকবে। আর এইচপি টিমে যদি আমি কন্টিনিউ করতে পারি, আই হোপ যে আমি আরও ভালো করতে পারবো। সার্বিক সহযোগিতা আজকে পুরো ইভেন্টটাকে সাকসেসফুলি। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টি-20তে ওমানকে হারিয়ে সুপার 10-এর টাইগাররা, ধর্মশালায় তামিম ইকবালের রেকর্ডের ঝড়।
টাকা চুরির ঘটনা গোপন রাখায় বিরক্ত অর্থমন্ত্রী। এই ধৃষ্টতার জন্য বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি, 4 সদস্যের কমিটি গঠন। কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহযোগিতার আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের। যুক্তরাজ্যের সব শর্ত পূরণ হয়েছে দাবি বিমানমন্ত্রীর। কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র চলছে, শুরু হয়েছে চাটুকার মোসাহেবদের দৌড়ঝাঁপ, বললেন গয়েশ্বর। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।